বঙ্গ রাজনীতির অন্যতম বৈচিত্র্যপূর্ণ এবং রঙিন চরিত্রের মধ্যে দিলীপ ঘোষ তিনি একজন। একটা বিস্তীর্ণ সময়ে বঙ্গ রাজনীতিতে দাপটের সঙ্গে বিরোধী দলের রাজ্য সভাপতির দায়িত্ব পালন করেছেন। এই মুহূর্তে দল তাকে একটা নতুন চ্যালেঞ্জ দিয়েছে। কি চ্যালেঞ্জ? বর্ধমান দুর্গাপুর এই লোকসভা আসন থেকে বিজেপির প্রতীকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং তার প্রতিপক্ষ কীর্তি আজাদ। আমরা সারাদিন আজ দিলীপ ঘোষের সঙ্গে তার প্রচারের খুঁটিনাটি, তিনি কিভাবে প্রচার করেন, কোন মন্ত্রে দলকে এই গুরুত্বপূর্ণ আসন জেতানোর সংকল্প নিয়েছেন, সমস্ত কিছুই দেখাবো। সকালবেলায় প্রাতঃভ্রমণ, দৈনিক যে তার যোগব্যায়াম সেসব সেরে তিনি এই বাড়িতেই রয়েছেন। তিনি কিভাবে তার প্রচার শুরু করছেন একেবারে সকাল থেকে, সেই বিষয় নিয়েও আপনাদের প্রতিটি খুঁটিনাটি জানাবো। চলুন। দিলীপ ঘোষ ফিটনেস ফ্রিক। সকালবেলায় মর্নিং ওয়াক, প্রাতঃভ্রমণ, জনসংযোগ, এরপর সারাদিন তার দৈনিক যে খাবারের চার্ট রয়েছে সেই চার্টেও যথেষ্ট চমকপ্রদ। এই মুহূর্তে একেবারে সরাসরি দিলীপ ঘোষের খাবারের টেবিলে রয়েছে। দিলীপ দা, দেখতে পাচ্ছি ছাতু রয়েছে, তার সঙ্গে তরমুজ রয়েছে। বিরাট রকমভাবে নিজেকে নিয়ন্ত্রণ করেন। আমি সবসময় ন্যাচারাল ফুড খাই, প্লেন ফুড খাই। কাল রাত্রে পান্তা খেয়েছি, তার আগের রাত্রেও পান্তাই খেয়েছি। সারাদিন গরমে ভাজা ভাজা হয়ে আসে, স্নান টান করে পান্তা খেয়ে শুয়ে পড়ি। তারপরে এখানে এসে মিটিং চলে 12টা অবধি। তো যাতে অসুবিধা না হয়, হজমের সমস্যা না হয়, এখন একটু টাইম এদিকে তো হয়ে যাচ্ছে, এসে দুপুরবেলাও মিটিং করতে হচ্ছে, রাত্রেও মিটিং করতে হচ্ছে, তারপরে খেতে একটু দেরি হয়ে যায়। সেই জন্য একদম প্লেন হালকা খাবার খাই যাতে হজম হয়ে যায়, সকালে তো ঘুম হয়ে যায়। আজকে ছাতু শরবত খেয়ে বেরোচ্ছি, তার সঙ্গে তরমুজ আছে, যাতে এ দুটোই শরীরে জলও দিতে পারে। ছাতুটা ফুডও বটে, ড্রিঙ্কও বটে, আর এই প্রোটিনও বটে, ফ্যাটও বটে, টোটাল ফুড। আর বিশেষ করে এই গরম যেখানে লু বইছে 44-45 টেম্পারেচার, ছাতু হচ্ছে মহৌষধি। আমের শরবত, কাঁচা আমের শরবত আর ছাতু শরবত যে কেউ খেতে পারেন। শরীরে হালকা খাওয়াই ভালো, খালি পেট না থাকা, বেশি না খাওয়া, আর গরিষ্ঠ ভোজন না করা। তা আমি চেষ্টা করে দেখছি, ভালো আছি, তাও আমার শরীরে কিছু কিছু কষ্ট হচ্ছে। কারণ কি 4-5 ঘন্টা রোদ্দুরে থাকা, ঘোরা, রোড শো করা, পেছনে খোলা গাড়িতে দাঁড়িয়ে থাকলে সবসময় ঝটকা মারে এরকম, তো পা থেকে মাথা অবধি টান ধরে, সেটাও সমস্যা আছে। ম্যাসাজ করিয়েছি একদিন, সব মিলিয়ে একটু ঠিক থাকার চেষ্টা করছি। 42 ডিগ্রি 43 ডিগ্রি ছুঁই ছুঁই যেখানে টেম্পারেচার, সেই জায়গায় সারা দিন তাকে প্রচারে ব্যস্ত থাকতে হবে এবং অবশ্যই সারাদিনের সুষম খাদ্যের সন্ধানটাও কিন্তু তার একেবারে সকালের এই খাবারের টেবিল থেকে শুরু। দিলীপ ঘোষ এরপর সারাদিন প্রচার করবেন। বর্ধমান, দুর্গাপুরের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে তার এই প্রবল দাবদাহের মধ্যেই প্রচার। সারাদিন আমরা দিলীপ ঘোষের সঙ্গেই থাকবো এবং কোথায় কোথায় যান, কি করেন দিলীপ দা, এবং তার সঙ্গে প্রচারে কোন মন্ত্র যোগ করেন সেটাও কিন্তু আমাদের নজরে থাকবে। প্রচারের প্রথম পর্বে পূর্ব বর্ধমানের কুসুম গ্রামে এসেছেন বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। গ্রামবাসীদের সঙ্গে নিবিড় জনসংযোগে কার্যত ধান ঝেড়েও এই মুহূর্তে পথচারী যারা রয়েছেন, এলাকার মানুষজন যারা রয়েছেন, তাদের সঙ্গে তিনি কথা বলছেন। গ্রামের ছেলে দিলীপ ঘোষ এই ধরনের ঘটনা দেখতে অভ্যস্ত। দিলীপ দা, নিজের গ্রামে আপনি এই কাজ করেছেন, আর একবার ঝালিয়ে নিলেন। আমি চাষার ছেলে, আমার পরিবার কৃষক পরম্পরায়। আমি লাঙলও চালাতে পারি, কোদালও চালাতে পারি, ধানও ঝাড়তে পারি, লাঠিও চালাতে পারি, সেটা সবাই দেখেছেন। তাই দেখলাম এখানে রোদ্রে দাঁড়িয়ে সবাই ধান ঝাড়ছেন, গ্রামে এসেছিলাম, দাঁড়ালাম, সবার সাথে দেখা করলাম, একটু ঝালিয়ে নিলাম। কুসুম গ্রামে এসেছেন, কুসুম গ্রামের মানুষজন কি বলছেন, কতটা সমর্থন দেবেন আপনাকে? কুসুম গ্রাম এলাকা হচ্ছে 50% হিন্দু, 50% মুসলিম প্রায়। এখানে আমরা পিছিয়েছিলাম গতবারে,
এবার মুসলিম সমাজের মধ্যে চিন্তাভাবনা শুরু হয়েছে যে যাদেরকে আমরা ভোট দিয়ে জেতালাম তারা আমাদের জেলে ভরেছে, আমাদেরকে এরা ক্রিমিনাল করেছে। তো আজ আমি এসেছি, গ্রামে গ্রামে ঘুরছি, সবাই ধান কাটা নিয়ে ধান শুকোতে ব্যস্ত মানুষ, সব জমিতে আছেন বা এখানে পাশে ধান বসে, সবাইকে দেখা করলাম, কথা বললাম, খুব উৎসাহী দেখতে পাচ্ছেন, সবাই এসে দেখা করছে। গ্রামের মানুষ তারা কার্যত অভ্যর্থনা জানাচ্ছেন দিলীপ ঘোষকে, কখনো গ্রামের কিশোরী মেয়ে, আবার কখনো সাধারণ মানুষ, তারা নিজেদের সমস্যার কথা সমাধানের বিষয় নিয়ে কিন্তু দিলীপ ঘোষের কাছে যাচ্ছেন। এবং গ্রামের মানুষ দীর্ঘ সময় ধরে তিনি গ্রামের জীবনযাত্রা সম্পর্কে ওয়াকিবহাল। গ্রামে চাষার ছেলে চাষ করে উঠেছেন এবং গ্রামের মানুষদের এই তীব্র দাবদাহে কাজ করতে দেখে কার্যত লোভ সামলাতে পারলেন না দিলীপ ঘোষ। সারাদিন নির্বাচনী প্রচার, তার মধ্যে কর্মী সমর্থকদের সঙ্গে বৈঠকেও রয়েছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি এবং সাংসদ পদপ্রার্থী দিলীপ ঘোষ। এই মুহূর্তে এই যে লোকসভা কেন্দ্র, সেই লোকসভা কেন্দ্রের জন্য যে নির্ধারিত কার্যালয়, সেই কার্যালয়ে কর্মী সমর্থকদের সঙ্গেই বৈঠক করছেন দিলীপ ঘোষ। এবং এরপরে আরও প্রচার রয়েছে। সারাদিনের প্রচারের পরে তিনি কিন্তু একাধিক তার যে প্রোগ্রাম, তার যে কার্যক্রম, সেই কার্যক্রমেও থাকবেন। বিশেষ করে যেহেতু এই লোকসভা কেন্দ্র বিজেপির কাছে অন্যতম গুরুত্বপূর্ণ এবং চ্যালেঞ্জিং, এবং সেই আসনে দিলীপ ঘোষকেই প্রার্থী পদে আনা হয়েছে সামনে, সেই জায়গায় কর্মী সমর্থকদের উজ্জীবিত করতেও ক্লাস নিচ্ছেন বিজেপির এই কেন্দ্রের প্রার্থী দিলীপ ঘোষ। নিজের লোকসভা কেন্দ্রে একাধিক জায়গায় চড়া রোদে প্রচার সারছেন দিলীপ ঘোষ, এবং এর মধ্যেই মধ্যাহ্নে ছোট্ট একটা বিরতি, এবং বিরতির পর আবার প্রচারে ফিরবেন। এসেছেন এই মন্তেশ্বর গ্রাম, সেখানেই একজন বিজেপি কর্মীর বাড়িতে, এবং যে বাড়ির যারা মহিলারা রয়েছেন তারা এই মুহূর্তে দিলীপ ঘোষের জন্য ফলের ব্যবস্থা করেছেন। যেহেতু চড়া রোদে প্রচার করছেন, সেই কারণেই নিজের পছন্দের যিনি লোকসভার প্রার্থী, সেই প্রার্থীর সঙ্গে তারা কিন্তু আনন্দ ভাগ করে নিতে চান। আমরা দেখতে পাচ্ছি যে একেবারে বিভিন্ন মরশুমি ফল, তার মধ্যে তরমুজ রয়েছে, পেঁপে রয়েছে, শশা রয়েছে। মূলত গরমকালে শরীরকে তৃপ্ত রাখবার জন্য যে ফলের প্রয়োজন হয়, সেই ফলই কিন্তু কাটছেন। আমি একটু কথা বলবো বাড়ির সদস্যের সঙ্গে। দিলীপ ঘোষ আপনাদের বাড়িতে এসেছেন, মধ্যাহ্ন ভোজন করবেন, সেই কারণেই কি দিলীপদার জন্য এই ফলের ব্যবস্থাপনা? হ্যাঁ, এই রোদের মধ্যে উনি তো ঘুরছেন, তাই একটু এই সিজনে যে ফল, সেই ফল দেওয়া হচ্ছে ওনাকে। ফল রেখেছেন দিলীপদার জন্য? এই তরমুজ আছে, শশা আছে, খেজুর আছে, পেঁপে আছে। হ্যাঁ, প্রার্থী নিজে আপনাদের বাড়িতে এলেন, এখানে এসে একটু জিরোচ্ছেন রোদের মধ্যে, ভালো লাগছে? খুব খুশি আমরা খুব খুশি, ভীষণ খুশি হয়েছি। উনি এসছেন যে আমাদের এখানে বা আমাদের বাড়িতে, আমরা খুব খুশি। দাদা যে আমাদের বাড়িতে এসে ফলমূল খাচ্ছে, আমাদের যা আহার গ্রহণ করছে, তা আমরা খুব আনন্দ উপভোগ করছি। গ্রামের মহিলা তারা সযত্নে ফলের ব্যবস্থা করেছেন, এবং এই ফল দিলীপ ঘোষকে তারা দিতে চান, যাতে করে পরিশ্রান্ত দিলীপ ঘোষ কিছুটা হলেও স্বস্তি পান। কুসুমগ্রামে দীর্ঘক্ষণ প্রচারের মধ্যেই ছিলেন দিলীপ ঘোষ। সেখানে গ্রামবাসীদের সঙ্গে যেমন নিবিড় জনসংযোগে তাকে দেখা গিয়েছে, একদিকে ধান ঝাড়তেও দেখা গিয়েছে দিলীপ ঘোষকে, ঠিক তার পাশাপাশি তীব্র দাবদাহে থেকে মুক্তির জন্য গ্রামের মানুষকে পাখা উপহার দিয়েছেন। সে ছবিটাও এই রাজনৈতিক যুদ্ধে, এই বর্ধমান দুর্গাপুর আসনের যুদ্ধের অন্যতম একটা দ্রষ্টব্য ছবি। এর মধ্যেই অবশ্য যে বাড়িতে দিলীপদা রয়েছেন, সেই বাড়ির মহিলারা ফল এনেছেন। দিলীপদা মধ্যাহ্নে কিছুটা জিরোলেন, এখন ফলাহার করছেন। কিভাবে মানে এই দুপুরের রেজিমটা কিরকম? প্রায় 3 ঘন্টা বা তার বেশি সময় দুপুরবেলা কোনো কাজ করা যায় না। তখন স্থানীয় কার্যকর্তার সাথে দেখা করা, গ্রুপ মিটিং করা, ঘরের মধ্যে যেগুলো পার্টি অফিসে আমরা এই মণ্ডলের প্রমুখ কার্যকর্তাদের বৈঠক নিলাম যে নেক্সট প্রোগ্রাম কী হবে। এটা চলে প্রায় 4টে সাড়ে 4টে অবধি। রোদ পড়লে তারপর 5টা থেকে আবার শুরু হবে প্রোগ্রাম।
তো কারো বাড়িতেই ছিলাম, এখানকার গ্রামের সাধারণ কর্মীদের বাড়িতে, এখানেই খাওয়া দাওয়া হলো, এখানেই ছিলাম। তারা ভালোবেসে কিছু ফল খাওয়াচ্ছেন, নিজের চাষের পেঁপে টেপে ইত্যাদি। কিন্তু আপনি যখন রাজ্য সভাপতি ছিলেন, মেদিনীপুরের সাংসদ ছিলেন, বিধায়ক ছিলেন, আমি তখন থেকে একটা বিষয় দেখছি যে আপনি দুপুরের এই লাঞ্চটা বলুন বা একটু বিশ্রাম বলুন, এটা কর্মীদের বাড়িতেই করেন। এটাও তো কর্মীদের একটা মোরাল বুস্টিং। আর যখন বাইরে বেরোই, আমি সাধারণত সকালে বেরোই আর বিভিন্ন প্রোগ্রাম করতে করতে রাতে ফিরি। তো শহর থেকে যদি বাইরে যাই, আবার ফিরবো যাবো, তাতে সময় চলে যায়। আর এই সময়টা, পুরো সময়টাই আমি সংগঠনের কাজে লাগাই, কর্মীদের সঙ্গে বসি, সাংগঠনিক বৈঠক করি, কারো না কারো বাড়িতে খাই, তাদের সঙ্গেই খাই। এই সময়টা কাটালে কর্মীদের সঙ্গে একটা আন্তরিকতাও বাড়ে, তাদের ছোটোখাটো বিষয় শেখানোও যায়, প্লাস এই যে তাদের মধ্যে যে সংকোচ ভয় ইত্যাদি থেকে ওটাও কেটে যায়। পারিবারিক বন্ধনের মতো আমি দেখছিলাম খুব সযত্নে যে বাড়িতে আপনি এসেছেন, সেখানকার মহিলারা, বয়স্ক মহিলা আপনার জন্য ফল কাটছেন। একটা আলাদা পারিবারিক বন্ধন মনে হচ্ছে। তারা অনেক কিছু রান্নাও করেছিলেন, তো আমি যেটুকু খাই সেটুকুই খেয়েছি। খুব আগ্রহ থাকে, স্বাভাবিক, আমাদের বাঙালি বাড়িতে অতিথি আপ্যায়নের যতটা সম্ভব বেশি করার চেষ্টা হয়। তো আমরাও তাদের মন রাখার চেষ্টা করি, আর যেটুকু আমার প্রয়োজন সেটুকু আমি খাই। আচ্ছা, অতিথি যখন বলছেন, আপনি কয়েকদিন আগেই খুব ভাইরাল হয়েছিল একটা ভিডিও, আপনি পরদেশি পরদেশি জানা নেই একটা গান গেয়েছিলেন এবং বারবার বলছেন বহিরাগত অতিথি, অবশ্যই কীর্তি আজাদ। তিনি এরকম আপ্যায়ন পাচ্ছেন, শুনতে পাচ্ছেন? সেটা আমি জানি না, উনি তো ওনার কথাই কেউ বুঝতে পারে না এখানে। আর উনি কারো কাছে যাচ্ছেন কিনা দেখা করছেন, উনি তো বুড়বক বলে গালাগালিও দিচ্ছেন। তো উনি বাংলার এই সামাজিকতা সংস্কৃতি বুঝতেই পারবেন না, ভোট পার হয়ে যাবে। তো একবার ধুতি পরে নমিনেশন করতে গেছিলেন, বাঙালি হওয়ার চেষ্টা করেছিলেন ইত্যাদিতে। উনি চেষ্টা করছেন, ওনাকে যারা যা বোঝাচ্ছে সেটা চেষ্টা করছেন। হঠাৎ দুদিন এসে তার কেউ নিজের লোক হতে পারে না, এখানকার লোকের সঙ্গে থাকতে হয়। উনি ক্রিকেটে মাঠ কাঁপিয়েছেন, আপনি আবার পশ্চিমবঙ্গের রাজনীতিতে 4-6 মাঝে মধ্যেই হাঁকান, কখনো গদা হাতে বেরিয়ে পড়ছেন, কখনো ত্রিশূল হাতে। এক অদ্ভুত মানুষ। লোকে বলছে দিলীপ ঘোষ এসেছে, এবারে হয়তো এই যে রাজনৈতিক সমীকরণটা তৈরি হয়েছিল সেটার বদল ঘটতে পারে। তো বিশ্বকাপ খেলেছেন, সেই জন্য আমি বলেছি উনি সম্মানীয় ব্যক্তি, দেশের প্রতিনিধিত্ব করেছেন। তো ক্রিকেটে করেছেন, রাজনীতিতে এসে বিজেপির পদ্মফুলেই দুবার জিতেছেন। আর তারপরে ইনডিসিপ্লিন হওয়ার জন্য পার্টি তাড়িয়ে দিয়েছে, তারপরে কংগ্রেসে গিয়ে হেরেছেন, এখানেও হারবেন। তো টিএমসির সমস্যা, লোক নেই এখানে। যাদেরকে বহিরাগত বলতো, তারা বলতো যে ইউপি বিহার থেকে গুন্ডারা আসে, তো তারা সেখান থেকেই গুন্ডা নিয়ে আসে। এখানকার লোক স্বীকারই করলো না ওনাকে। তার পার্টির লোকেরা বলছে, আরে কি ক্যান্ডিডেট দিল, ওখানে তো আমরা হেরে গেছি। তো তাদের সমস্যা তারা করার চেষ্টা করছে। আমি তো সংগঠন করতে এইসব জায়গায় এসেছি, এখন নির্বাচন করার জন্য এসেছি। খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন কীর্তি আজাদকে নিয়ে, শৃঙ্খলাবদ্ধতা যেটা আপনাদের দলের অন্যতম নীতি, সেটা তিনি কোথাও ভঙ্গ করেছিলেন, সেই কারণে দল তাকে এক্সপেলড করেছিল। দিলীপ ঘোষ একদিকে চরম শৃঙ্খলা পরায়ণ হিসাবে বিজেপি কর্মীরা জানেন, সেখানে আপনার লড়াই বিশৃঙ্খল তথাকথিত আপনার কথাতে। এই শৃঙ্খলাবদ্ধ এবং বিশৃঙ্খল এই যুদ্ধে কে জয়ী হবে? না, বিজেপি এখানে আগে জিতেছে, আবার জিতবে। আমরা মার্জিন বাড়াবার জন্য লড়াই করছি। এই সিটটা বিজেপির আছে, থাকবে। নরেন্দ্র মোদীকে দেখে তার 370 সিটের যে গণনা, তার মধ্যে এটা থাকবে, সেই জন্য লড়াই করছে। এখানকার লোকও মেনে নিয়েছে, বিজেপির ছাড়া অন্য পার্টিও জানে বিজেপি জিতবে এখানে। আমি কয়েকটা প্রশ্ন করব, আমি খুব কম সময়ের মধ্যে কয়েকটা প্রশ্ন করব, আপনার যেটা পছন্দের উত্তর আপনি সেটা দেবেন। আপনাকে আমি যদি এই প্রশ্নটা করি, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়, আপনার পছন্দের সিট সে কে? দেখুন, মুখ্যমন্ত্রী হিসাবে ওনার যে পারফরমেন্স, এটা সন্দেহের উপরে নয়। আজ যে দুরবস্থা পশ্চিমবাংলায়, সামাজিকভাবে, আর্থিক, রাজনীতিক, প্রশাসনিক সব দিক দিয়ে যে পতন, সেটা মমতা ব্যানার্জি তার জন্য দায়ী। সেই জন্য। আর অভিষেক তো এখনও প্রশাসনিক কোনো দক্ষতা দেখাননি, তো কোনো কন্ট্রিবিউশনও নাই। তিনি একটি পরিবারে জন্মগ্রহণ করেছেন, সেই জন্য তার পরিচিতি হয়েছে। তার এখনও লম্বা জীবন পড়ে আছে। আমরা চাইব তিনি নিজেকে প্রমাণ করুন ভালো শাসক হিসাবে, রাজনীতিবিদ হিসাবে। তার অপেক্ষা আছে, সময় আছে, দেখা যাবে। মমতা ব্যানার্জি এখন অস্তগামী সূর্যের মতো পেছনে যাচ্ছেন, ব্যর্থতা হাতে নিয়ে যাচ্ছেন। আপনার দলের নিরিখেই যদি বলি, তাহলে বর্তমান বিজেপি রাজ্য সভাপতি আপনার যিনি উত্তরসূরি ছিলেন, সেই সুকান্ত মজুমদার, নাকি এই মুহূর্তে অনেকেই বলেন মুক্তি সূর্য বিজেপির শুভেন্দু অধিকারী, কাকে অগ্রাধিকার দেবেন আপনার পছন্দের তালিকা? পার্টির প্রয়োজনে দুজন দুই দায়িত্ব পালন করছেন। বড় পরীক্ষা এটা একটা, এবার লোকসভা নির্বাচন। রাজনৈতিক পার্টি বা নেতার সবচেয়ে বড় পরীক্ষা তো নির্বাচন। সে নির্বাচনের রেজাল্ট দেখে তাদের সাফল্য লোকেরা মাপবে। তো
ওনারা আমাদের নেতা, কিন্তু বাকি পার্টি কর্মীরা পার্টিকে জেতাবার জন্য লড়াই করছেন। নরেন্দ্র মোদীর মতো নেতা উপরে আছেন। আমরা আশা করব ভালো রেজাল্ট হবে, তারপরে হিসাব নিকাশ হবে। 2019 সালে যখন লোকসভা নির্বাচন ছিল, 18 আসন আপনারা জয় করেছিলেন, তখন আপনি রাজ্যের সভাপতির ভূমিকায় ছিলেন, এই পার্টির অভিভাবক ছিলেন। কিন্তু এবারের পরিস্থিতি বদলে গিয়েছে, তথাকথিত নতুন সভাপতি। সেই জায়গায় এখন অনেকে বলছেন যে কনফ্লিক্টটা বোধহয় আপনার সঙ্গে বর্তমান সভাপতির একটা হতে চলেছে। তার কারণ যে মেদিনীপুরে আপনি দাঁড়িয়েছিলেন, সেই মেদিনীপুর থেকে আপনি অনেকটা দূরে এই বর্ধমান দুর্গাপুরে। মেদিনীপুর হোক আর বর্ধমানই হোক, পশ্চিমবাংলার মধ্যে আছে, আর 35টা সিটের মধ্যেই আছে। আমাদের কর্মীরা একই মাইন্ডসেট নিয়ে, একই সিস্টেম নিয়ে কাজ করে। পার্টি তার প্রয়োজনে কাউকে কোথাও পাঠায়, টিকিট দেয়, পরিবর্তন করে, এটা বড় ফ্যাক্টর নয়। লড়াই করে জিতে দেখানোটাই বড় ফ্যাক্টর। সেই জিতের জন্য আমরা লড়াই করছি। আর কনফ্লিক্ট প্রশ্ন নেই। বিজেপি নিয়ে প্রশ্ন মানে খবর করার কিছু খবর থাকে না। ডিসিপ্লিন, ভেতরে কোনো গণ্ডগোল নেই, বাইরে কিছু বুঝতে পারে না, তো গল্প রচনা করা, এর সঙ্গে গল্প, তার সঙ্গে ঝগড়া, তার সঙ্গেই দেখা যায় সবই মিথ্যা। কদিন পরে এই চেষ্টা হয়েছে, আগে অটলজি আডবাণীর সঙ্গে ঝগড়া করার চেষ্টা হয়েছে, আর আডবাণীজি মোদিজির সঙ্গে ঝগড়া করার হচ্ছে, মোদিজি অমিত শাহর সঙ্গে। এই গল্প সময় কাটাতে হয়। যেমন ওয়ার্ল্ড ক্রিকেট টিমে কার নামা থাকা উচিত কল্পনা করতে বসে বসে করে, যখন সময় থাকে না, এটাও তাই করে। দিলীপ ঘোষ একদিকে যখন রাজনীতির ময়দানে ব্যাটিং করেন, যখন 4-6 হাঁকান, ঠিক সেই জায়গায় রাজ্যের বিরোধী রাজনৈতিক দলের অন্দরের যে সমীকরণের কথা বিভিন্ন সময়ে সংবাদ শিরোনামে উঠে আসে, যেখানে উঠে আসে 2019-এর সঙ্গে 2024-এর সাকসেস রেট নিয়ে প্রশ্ন, সেখানে অবিচল এবং তার যে ব্যাটিংয়ের স্বভাব, তার যে ময়দানি ঔদ্ধত্য, সেটাই কিন্তু বজায় রাখছেন। মধ্যাহ্ন বিরতির পর আবার জনসমাগমে বর্ধমান দুর্গাপুর আসনের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ, এবং একেবারে ধান্য খেরুল থেকে মধ্যম গ্রাম পর্যন্ত রোড শো করছেন দিলীপ ঘোষ, যেখানে চোখে পড়ার মতো ভিড় বিজেপি কর্মী সমর্থকদের। এবং কার্যত ভোটের বাদ্যি বাজিয়ে দিলীপ ঘোষ তিনি এই মুহূর্তে স্থানীয়দের সঙ্গে জনসংযোগ করছেন, তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন, এবং যাতে এই নির্বাচনে সাধারণ মানুষ তার প্রতি সমর্থন জানায়, সেই আহ্বানও জানাচ্ছেন দিলীপ ঘোষ। বিভিন্ন বয়সের কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে প্রচার চলছে ধান্য খেরুলে। দাদু, কত বছর বয়স আপনার? 70। দিলীপ ঘোষের জন্য প্রচারে বেরিয়েছে? হ্যাঁ দিলীপ ঘোষের জন্য প্রচারে বেরিয়েছে? হ্যাঁ হ্যাঁ শুনছিলাম, হ্যাঁ। আমি দেখছিলাম যে আপনি নাচছিলেন। হ্যাঁ এতটা উন্মাদনা দিলীপ ঘোষের জন্য? হ্যাঁ 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 ভালোবাসি, ভালোবাসি দিলীপ ঘোষকে, দিলীপ ঘোষের পার্টিকে ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি বলেই তো কষ্ট করছি। এবারের নির্বাচনে কি হবে? এবারের নির্বাচনে কি হবে? আসন জিতবেন? বিজেপি জিতবে, আমরা জিতবো, বিজেপি বিজেপি জিতবে? হ্যাঁ জিতবে। কোথা থেকে আসছেন? আমি বড়গ্রাম, পাশের গ্রামে দুর্গাম। দিলীপ ঘোষের প্রচারে পা মিলিয়েছেন মহিলা কর্মী সমর্থকরাও, এবং তাদের প্রত্যেকেই কার্যত উৎসাহের সঙ্গে স্লোগান দিচ্ছেন এই নির্বাচনে তাদের অঙ্গীকার বিজেপিকে জেতানো। দিদি, কোথা থেকে আসছেন? আমি মধ্যম গ্রামে। মধ্যম গ্রামে। দিলীপ
ঘোষের মিছিলে পা মিলিয়েছেন। দিলীপ ঘোষ এখান থেকে জিতবেন, আপনারা কতটা আসন শক্ত করলেন? আমাদের 100% গ্যারান্টি আছে। আমরা জানি যে দিলীপ ঘোষ আছে, যখন আমরা এখানে জিতবই। কেমন লাগে দিলীপ ঘোষকে? ভালো। শাসক দল বলছে যে লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়িয়ে দেওয়া হলো, সেই জায়গায় আপনারা কেন শাসক দল ছেড়ে বিজেপির দিকে? আমরা সবাই জেনেছি যে না, লক্ষ্মী ভান্ডার দিচ্ছে, এইসব মানুষের কয়লা চুরি, গরু পাচার, এইসব সবকিছু নিয়ে দিদি লক্ষ্মী ভান্ডার দিচ্ছে। সন্দেশখালীর ঘটনার প্রতিফলন আপনার এলাকায় পড়বে মহিলারা? হ্যাঁ, গ্রামাঞ্চলের মহিলারা তারা লক্ষ্মীর ভান্ডার নয় বরং নিরাপত্তা চান। এই দাবি নিয়েই কার্যত দিলীপ ঘোষের মিছিলে মহিলাদের সংখ্যাও তাৎপর্যপূর্ণ। একদিকে দিলীপ ঘোষকে ঘিরে বিজেপি কর্মীরা তারা উৎসাহিত, অন্যদিকে রোড শো করছেন দিলীপ ঘোষ। দিলীপ দা, কেমন প্রতিক্রিয়া পাচ্ছেন? মানুষের উৎসাহ দেখছেন, টিএমসির লোকেরাও যাচ্ছে, সভা শেষ করে আমার কাছ থেকে লজেন্স নিয়ে যাচ্ছে। আমি দেখছিলাম এটা তো একটা অন্যরকম সম্প্রীতির ছবি, দিলীপ ঘোষ তৃণমূলের কর্মী সমর্থকদেরও লজেন্স বিলোচ্ছেন। ওরা আমাদেরকে বম বন্দুক দেখাতো, আমরা লজেন্স দিচ্ছি, গোলাপ ফুলের পাপড়ি দিচ্ছি। এটা কি বন্দুকের বদলে গোলাপ, এরকম একটা কিছু ছবি? নির্বাচনটা আর হার্দিক পরিস্থিতিতে হোক, আন্তরিক পরিবেশে হোক, গণতান্ত্রিক পরিবেশে হোক, পশ্চিমবাংলার রাজনীতির পরিবর্তন হোক, এটা আমরা চাই আর আমরাই পরিবর্তন করব। এবার রিকভারি হবেই, হয়ে গেছে অনেকটা, এখানকার লোকই যেতে হবে। বর্তমান দুর্গাপুর আসনের জন্য কোন কোন অঙ্গীকার নিয়ে যাচ্ছেন দিলীপ দা? কোন কোন অঙ্গীকার নিয়ে মানুষের কাছে যাচ্ছেন? সার্বিক পরিবর্তনের জন্য আমরা করছি, শিল্প, কৃষি সব কিছুর মিলিত এখানে উন্নয়ন করতে হবে, তার চেষ্টা চলছে। দিলীপ ঘোষ একদিকে যেমন সাধারণ মানুষের দাবি দাওয়া নিয়ে সোচ্চার হবেন বলে জানাচ্ছেন, ঠিক তেমনি একেবারে সম্প্রীতির ছবি। তার কারণ তৃণমূলের সভা সেরে যখন কর্মী সমর্থকরা তারা বিভিন্ন যানবাহনে করে বাড়ি ফিরছেন, সেই জায়গায় সম্প্রীতির ছবি এবং দিলীপদার বক্তব্য, দিলীপ ঘোষের বক্তব্য, সাধারণ মানুষ তারা যেভাবে অত্যাচারিত হয়েছেন অতীতে, যেভাবে শাসক দলের তরফ থেকে বোমা বন্দুক দেখিয়ে সন্ত্রাসের ছবি ফুটে উঠেছিল, এবারে সেটাই কিন্তু তিনি গোলাপের পাপড়ি দিয়ে মুছে দিতে চান। সারাদিনের প্রচারের পরে জনসংযোগেরই একটা অন্যতম মাধ্যম হিসাবে এই চা চক্রকেই বেছে নিলেন দিলীপ ঘোষ। এই মুহূর্তে সাতগাছিয়াতে তার প্রচারের শেষে চা চক্র করছেন। দিলীপদা, যেখানে আপনি চা খাচ্ছেন প্রচুর মানুষ দেখছি আপনাকে ভিড় করে রয়েছে, তার মধ্যে মহিলারা বেশি। এই চা চক্রটা তো রাজনীতিতে আপনিই প্রচলন করেছিলেন, আজকে তো বিরাট সাকসেস। দেখুন, সব গ্রামে মিছিল মিটিং করা সম্ভব নয়, পারমিশন এসব অন্ধকার হয়ে গেছে, লাইট চাই। তো আমি বলি ওই গ্রামে চা খেতে যাব, তো চা খেতে এসেছি, পুরো গ্রামের লোক চলে এসছে। এই যে মানুষের ভালোবাসা, আর আমি এক জায়গায় বসে সবাইকে দেখতে পাচ্ছি, ওনারা আমাকে দেখতে পাচ্ছেন, এটা বুঝতে পারছেন রাজনীতির নির্বাচন চলছে, কোন দিকে ট্রেনটা যাচ্ছে। তো গ্রামের মানুষ এক জায়গায় এসছেন চা খাওয়াকে কেন্দ্র করে দেখা করতে, অতীব আনন্দের কথা আমার কাছে। নিঃসন্দেহে উৎসাহের পরিবেশ চারিদিকে। বলছি, একদিকে দেখছি যে চায়ের কাপ রয়েছে, একদিকে পদ্ম ফুল রয়েছে, মানে এই চা দিয়ে পদ্ম টানছেন, মানে ভোট ওনারাই পদ্ম ফুল দিচ্ছেন, বুঝিয়ে দিচ্ছেন কোন দিকে যাচ্ছে পরিস্থিতি। সাতগাছিয়া এসে প্রচারের শেষ পর্বে চা পান করেই জনসংযোগ, এবং এই জনসংযোগেই
মানুষ উদ্দীপ্ত হয়েছেন, মানুষ যথেষ্ট উন্মাদিত এবং এই লোকসভা কেন্দ্রে নিজের জয় নিশ্চিত হবে, এমনটাই সারাদিনের প্রচারের শেষে বলছেন খোদ দিলীপ ঘোষ। ক্যামেরা দীপঙ্কর মল্লিকের সঙ্গে সৌরজ্যোতি বন্দ্যোপাধ্যায়, NK টিভি বাংলা।